আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণের সুষ্ঠু এবং উৎসবমুখ নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে দাবি মঈন খানের। বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে সম্ভাব্য প্রার্থীদের দিনভর দৌড়ঝাঁপ। জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, আদালতের রায়। 20,000 কোটি টাকা পাচার করেছে বিমানের টিকিট সিন্ডিকেট, জানালেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের তথ্য গোপন করে চিকিৎসা দেওয়া হয়েছে, আদালতে চিকিৎসকের জবানবন্দি। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। এবং শেষ হলো ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে করণীয় নিয়ে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে সরকার। এতে 40টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিও অংশ নিয়েছেন। দ্বিতীয় দিনে মূল বক্তব্যের শুরুতেই দেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবারও জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। For another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। এই সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রফেসর ইউনূস। Sustainable return to their homes in Rakhine as soon as possible. The time is for action right now. Undiminished contribution of donors and humanitarian partners is essential to ensure continuity of life-saving programs. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনৈতিক, প্রাকৃতিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারকে অবশ্যই এর সমাধান করতে হবে। Rohingya crisis emanated from Myanmar. ইয়াসিন রানা, এটিএন বাংলা। The solution also lies in Myanmar. গণ অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তা থাকবে না। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। রিপোর্ট মাহবুব কবির চপলের।
প্রধান নির্বাচন কমিশনারের সামনে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। সীমানা নির্ধারণের আলোচনাতে যখন তারা মারামারিতে জড়িয়েছেন, তখন নির্বাচনের সময় পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে কিছুটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছেন ভোটের আগে রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করবে আর সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি পিস্তল উদ্ধারে দেয়া হবে 50,000 টাকা, চায়না রাইফেলে 1 লাখ টাকা, এসএমজি 1.5 লাখ টাকা, এলএমজি 5 লাখ টাকা ও প্রতিটি গুলি উদ্ধারে দেয়া হবে 500 টাকা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তার নামেও চাঁদাবাজি করছে একটি চক্র, তাদের ধরিয়ে দিলেও মিলবে পুরস্কার। যত উদ্ধারের মতো টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়ার ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। ইন্টারপোলের মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এবং কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রে আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়ে কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। উপদেষ্টা জানান, রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। ওই পুরস্কার, এই পুরস্কারের মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। আপনারাও কিন্তু ইনক্লুড। ভোট দেওয়ার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে সেই ইচ্ছে পূরণ হবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র ও মানুষের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা। এই দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 20টি আসনের সীমানা নির্ধারণের শুনানি হয়। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম ধাপে সাতক্ষীরা, যশোর, বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়। পরে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধনে বাগেরহাট জেলার 4টি আসন বহাল রাখার দাবি জানায় স্থানীয় প্রতিনিধিরা। সাধারণ জনগণ নেমে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সাধারণ জনগণের দাবি 4টি আসন 4টিই থাকবে। এই স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। বাগেরহাটবাসী সেই ভোট উৎসবে যোগদান করতে চায়।
4টি আসন ফিরে পেলেই শুধুমাত্র সেটি সম্ভব হবে। সাংবিধানিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমরা আশা করি এই পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের সরকারিতে আমরা 4টি আসন ফিরে পাবো। বিকেলে পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমানা পুনর্নির্ধারণে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন আপিলকারীরা। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমন্বিত রাখা হোক। পুরা ঢাকা জেলার আয়তন 1436 মিটার, 1436 কিলোমিটারের 20টা আসন, আর আমার বরগুনা জেলায় 2000 বর্গ কিলোমিটার আসন মাত্র 2টি। এই বৈষম্য মেনে নেওয়া যাবে না। আসন পুনর্নির্ধারণের শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সব ওষুধের দাম ঠিক করবে সরকার। এই সংক্রান্ত সরকারের 1993 সালের বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটকারী আইনজীবী জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকায় সাধারণ মানুষকে বেশি দামে ওষুধ কিনতে হয়। গত 17 অগস্ট নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিল হাইকোর্ট। আজকে রুল অ্যাবসলিউট করে আদালত যে নির্দেশনা দিয়েছেন, প্রথমত হলো ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন এবং সাবসিডিয়েন্টলি বলেছেন বর্তমানে সরকার যে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করছে সেই তালিকা হওয়ার পরে ওই জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণটা সরকার করবে, এইভাবে আদালত নির্দেশনা দিয়েছেন। বিমানের টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে টিকিটের উপর দাম এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। নির্দেশনা না মানলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল কিংবা মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সারা দেশে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বাংলাদেশে আলু পটলের মতো দাম বাড়ে বিমান টিকিটের, চাহিদা বাড়লেই শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম্য। কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব 3384 কিলোমিটার, আর ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব 3557 কিলোমিটার। একই দিনে কলকাতা থেকে দুবাই এয়ার ইন্ডিগোর যাওয়া আসার টিকিটের দাম যেখানে 40,508 টাকা, সেখানে ঢাকা থেকে দুবাইয়ের টিকিটের দাম নেওয়া হচ্ছে 85,914 টাকা। এভাবে প্রতি বছর প্রায় 1.5 কোটি যাত্রীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ট্রাভেল এজেন্সিগুলো পাচার করছে বলে জানালেন বিমান উপদেষ্টা। নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1005, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই। উপদেষ্টা জানান, এখন থেকে টিকিটের উপর মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। বিমানবন্দরে প্রতিদিন বিষয়টি মনিটর করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশনা না মানলে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। ফিক্স নাম্বার বলে দিয়েছি যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না।
উপদেষ্টা জানান, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা চলছে, যা বিদেশি অপারেটর পরিচালনা করবে। একটা প্রসেসগত জিনিস। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ইমিগ্রেশন পুলিশের কাজ। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত শত শত আন্দোলনকারীর তথ্য গোপন করে চিকিৎসা দিতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এক চিকিৎসক। আর শহীদ মারুফ হোসেনের বাবা জানান, তার গুলিবিদ্ধ ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয় পুলিশ। এমনকি রাইফেলের বাট দিয়ে তার ছেলের গুলিবিদ্ধ স্থানে খোঁচানো হয়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে গত 7 দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 19 জন। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সোমবার 8ম দিনে সাক্ষ্য দেন আরও 5 জন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী 6 রোগীর চোখ থেকে বের করা স্প্রিন্টারগুলো আদালতকে দেখান। একই হাসপাতালের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা জানান, ভর্তি থাকা 864 জন রোগীর মধ্যে 493 জনের এক চোখ নষ্ট হয়েছে। চিরতরে দৃষ্টি হারিয়েছেন 43 জন। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। সেইখানে দেখা গেছে 43 জনের সম্ভবত 2 চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে 2 চোখে খুব সামান্য দেখেন এবং অনেকেরই দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। কলেজ শিক্ষার্থী মারুফ হোসেন 19 জুলাই ঢাকার বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন। তার বাবা মোহাম্মদ ইদ্রিস জবানবন্দিতে জানান, তার ছেলেকে বাড্ডার একটি স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আটকে রাখে পুলিশ। তখনও তার ছেলে বেঁচে ছিল। সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো তার ছেলেকে বাঁচানো যেত। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এছাড়া এদিন কুমিল্লায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা ও লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে আহত আমেনা আক্তার সাক্ষ্য দেন। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে আগামীকাল VP/GS ও AGS প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মঙ্গলবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা, সামনে আসছে মেরুকরণ। এর মধ্যেই সোমবার সিনেট ভবনে চলে শেষ দিনের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিপক্ষকে ঘায়েল আর শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর কিছু দল বা প্যানেল প্রভাব বিস্তার করছে। রিডিং রুমের ভিতরে যে প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান ভিপি ও জিএস প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি।
আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে বিভিন্ন হলে গুপ্ত সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মত করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলিতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। এদিকে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব না, সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি, আজকেও বিলবোর্ড সরাচ্ছে। এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করার বিষয়ে ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছেন। কেবলমাত্র নির্বাচন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে একজন সহ মোট 20 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামীকাল আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। 29 আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর মনোনয়নপত্র বিতরণ। নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে জাকসু নির্বাচন ঘিরে সরগরম গোটা ক্যাম্পাস। 32 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ভোট গ্রহণ আগামী 11 সেপ্টেম্বর। দ্বিতীয়বারের মতো ঘোষিত তফসিল অনুযায়ী ওই দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। এতে মোট ভোটার 11,919 জন। এর মধ্যে 49% নারী শিক্ষার্থী, 5,817 জন, বাকিগুলো পুরুষ ভোটার। জাকসু নির্বাচনে জমা পড়া 270 জনের মনোনয়নপত্র বৈধতার এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে 26 আগস্ট। আপিল শুনানি ও রায় 27 আগস্ট বিকেল 4টায়। নির্বাচন কমিশন জানায়, ভোট সুষ্ঠু করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতে পারে সেনাবাহিনী। নির্বাচন ঘোষিত যে সময় আছে 11 সেপ্টেম্বর, সেই তারিখে অনুষ্ঠানের জন্য আমরা যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ধীরে ধীরে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। তো আমরা আশা করি সকলের সম্মিলিত প্রয়াসে এবং অংশীজনদের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ ও সিনেটে ছাত্র নির্বাচন রাকসুর মনোনয়নপত্র বিতরণ চলছে। সকাল 10টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়। আমি বুঝি রাকসু ইজ ইকুয়াল টু স্টুডেন্ট, রাকসু মানে ছাত্রছাত্রী, এর বাইরে আর কিছু হতে পারে না। তাদের সকলের সমন্বিত যে কণ্ঠস্বর তা যাতে আমি ওখানের মাধ্যমে উচ্চারিত হতে পারে, তাই আমার এখানে আসা। আমরা অবশ্যই চাই নির্বাচন 15 সেপ্টেম্বরে হোক, নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা না হোক। এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে এজিএস সহ মোট 5 পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এবার 25টি পদের মধ্যে 23টি ও সিনেট ছাত্র প্রতিনিধি 5টি এবং হল সংসদে 17টির মধ্যে 15টি পদে নির্বাচন হবে। ভোটগ্রহণ আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা তাদের সচেতন করার জন্য রাকসুর কি কাজ, তাদের ছাত্রছাত্রীদের অধিকার কিভাবে রাকসু সংরক্ষণ করে ইত্যাদি বিষয়ে আমরা একটা যে সেমিনার করার কথা ভাববে। এদিকে রাকসু নির্বাচন পেছানো সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।
জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার বক্তব্যকে খণ্ডিত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানের বিচারের দাবিতে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। মনির হোসেন তপুর রিপোর্ট। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের সম্প্রতি একটি গণমাধ্যমের অনলাইনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। বিভিন্ন মহল থেকে জানানো হয় তীব্র প্রতিবাদ। বিতর্কিত এই বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করে একদল ছাত্র জনতা। সে ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে, তার কথার বহিঃপ্রকাশ। আমাদেরকে প্রশ্ন রাজাকারের বাচ্চা বলে, আমাদের 24-এর শক্তিকে কালো শক্তি বলে, আমরা নাকি অভিনেতা। তো আমরা এখানে অভিনয় করতে আসছি, আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় এটা শিখাইতে আসছি। নিজের অবস্থান তুলে ধরতে সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তাহীনতার কথা জানান ফজলুর রহমান। তিনি দাবি করেন ফ্রান্স থেকে জামায়াতপন্থী 2 জন ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছে। আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই। ফ্রান্স থেকে 2 জন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম, আমি নামটা আমার, সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন দলের দেয়া নোটিশের জবাব দেবেন তিনি। কারণ মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুড়িয়ে ফেলবে, ভাঙে, যেটা করতেছে মব। 2 হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে। সেই ধরনের অপরাধ করতে কি যেটা হইলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয়। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গণমাধ্যমে নানা মন্তব্য করে আলোচিত সমালোচিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আসাদুল হক বাবু হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে তার 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে পরীক্ষা পাশ করে ডিগ্রি অর্জনের আগ্রহ বাড়লেও জ্ঞানের চর্চা হচ্ছে না, এই অভিযোগ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদ আকে চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা 10ম শ্রেণী পাশ করছে কিন্তু 6ষ্ঠ শ্রেণীর জ্ঞানই অর্জন করতে পারছে না। তাই শিক্ষা খাতের পুনর্গঠন নয়, রূপান্তর প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্যসেবাও মানুষের অধিকার হলেও কোনো সরকারই তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন চিকিৎসাবিদ ডাক্তার AZM জাহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।
এতে বক্তারা বলেন, সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সুশাসনের অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। হাসপাতালে শয্যা, ল্যাব ও যন্ত্রপাতির পাশাপাশি চিকিৎসক এবং নার্সের ব্যাপক সংকট রোগীদের শহরমুখী হতে বাধ্য করছে জানিয়ে এটি বন্ধে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বিশেষজ্ঞরা। অ্যাকাউন্টেবিলিটিটা যদি আমরা এনশিওর করতে পারি আর গভর্নেন্সটার মধ্যে যদি কোনো ইল মোটিভ না থাকে, তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই আমাদের যে পটেনশিয়ালিটি আছে, বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে। ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। এন্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিং এ বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার প্রপারলি। অনুষ্ঠানে শিক্ষাবিদ ডক্টর রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ের শ্রেণীগুলো বন্ধ করেছে সরকার। আবারও সেই বৈষম্যমূলক বৃত্তি প্রথা চালু করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এসব করা হলে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়বে। কিছু কিছু কাজ তারা করেছেন যেটা আসলে সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। 65,566টি প্রাথমিক বিদ্যালয়, 729টিতে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো ওই ষষ্ঠ শ্রেণীর থেকে আর কোনো ভর্তি করতে পারবে না। বাংলাদেশের শিখন দারিদ্র, এডুকেশন পভার্টি যেটাকে বলা হয়, সেটা বিশ্বের নিম্নতম দেশগুলোর মধ্যে। 10ম শ্রেণী পাশ করার পরেও তারা যদি ষষ্ঠ শ্রেণীর দক্ষতা অর্জন না করে, কি শিখাচ্ছি আমরা? পুনর্গঠন না, আমরা রূপান্তরটা চাই শিক্ষায় এবং স্বাস্থ্যে। তিনি আরো বলেন, 11টি সংস্কার কমিশন করলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনে অংশীজনদের সাথে আলোচনার তাগিদও দেন এই শিক্ষাবিদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভাঙা সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করলেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান। অন্তত 1,500 কিলোমিটার সড়ক দ্রুত মেরামত করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, এখন সড়ক নির্মাণে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানী ফিটনেসবিহীন গাড়ি ডাম্পিংয়ের সংখ্যা বাড়বে, নতুন বাস আনা হবে। মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে সব অটোরিকশা বন্ধ করা হচ্ছে না বলে জানান তিনি, তবে নিয়ন্ত্রণ করা হবে। রাস্তার ইয়ের কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে এবং এইটা আমরা চাই যে এটা এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখে শুরু হবে, তো শেষ হবে, তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে ধরে আমরা অ্যাড্রেস করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে এখন প্রতি পরিবারের মাসিক গড় আয় 32,685 টাকা। এর মধ্যে নিচের 10% আয় 8,477 টাকা এবং উপরের 10% 1,09,390 টাকা। বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRCর জরিপে এই তথ্য উঠে এসেছে। 2025 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে PPRC। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এই কারণে পরিবার চালাতে হিমশিম ওই দুই শ্রেণী। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা 52.33% আর 40 ঘন্টা কাজ করেন সেই সংখ্যা মাত্র 28.1%। অনুষ্ঠানে PPRC নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। বড় ধরনের একটা রাজনৈতিক পরিবর্তন হলো, এইটা এক ধরনের ন্যাশনাল অর্থনীতি এবং সার্বিক অবস্থার উপর একটা বলা যায় যে একটা অনিশ্চয়তার মুহূর্তে 40% হাউসহোল্ডের একের অধিক আর্নার আছে। 51% পরিবারের মধ্যে এক বা একাধিক ক্রনিক পেশেন্ট আছে। And this is not just a health issue, it's a financial burden issue. বাংলাদেশে হাউসহোল্ড 2025-এ দাঁড়িয়ে এই স্ট্রাকচারটা বোঝাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবারে আন্তর্জাতিক সংবাদ।
তিব্বত সীমান্তে চীন ও ভারতের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ প্রতিযোগিতা দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে পানি যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে বলেও এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের দাবি, চীনের চলমান মেগা বাঁধ প্রকল্প হলে ভারতের প্রবাহিত নদীর বার্ষিক পানির 1/3 বেশি চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যাবে। এর ফলে গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পানি সংকটে পড়বে। তাই সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় দ্রুত নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে দিল্লি। দেশটির বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি NHPC ইতিমধ্যেই অরুণাচলের আপার সিয়াং অঞ্চলে বাঁধ স্থাপনের প্রস্তুতি নিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের জলবিদ্যুৎ প্রকল্প বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তৈরি এবং তা কোনো দেশ বা পরিবেশের ক্ষতি করবে না। এবারে খেলার সংবাদ। দেশের মানুষের ফুটবল উন্মাদনাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে তারুণ্যের উৎসব উপলক্ষে 64 জেলা নিয়ে আয়োজন করা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করবে বাফুফে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবল উন্নয়নে এবার আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে দেশের 64 জেলাকে নিয়ে 30 আগস্ট থেকে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। 8 অঞ্চলে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো। ম্যাচে সমতা হলেই হবে টাই ব্রেকার। সংবাদ সম্মেলনে ক্রীড়া সচিব জানান, টুর্নামেন্টের উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলাকে ছড়িয়ে দেয়া। ফুটবলকে জাগরণের অংশ হিসেবে সেটা করছি এবং আপনি যেটা বলেছেন যে প্লেয়ারদেরকে তৈরি করার জন্য, ফুটবল দল গঠন করার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসকদেরকে এবং জেলা ক্রীড়া সংস্থা আছে ডিএফএ কে আমরা কিছুটা সময় দিয়েছি। তারা ইতিমধ্যে কাজটা শুরু করেছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে ইতিমধ্যেই দেখেছেন যে আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা আমাদের অর্থ বিভাগ থেকে আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, সেখান থেকে অর্থ বিভাগ থেকে আমরা 5 কোটি টাকা দিয়েছি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্টের চেয়ারম্যান ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, জেলাগুলোকে খেলায় সচল করা এবং প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করাই এই টুর্নামেন্টের লক্ষ্য। প্লেয়ার যদি হান্টিং না করেন, শুধু এখানে আপনি টুর্নামেন্ট ঢাকাতে বসে আমি টুর্নামেন্ট করলাম, তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে থেকে আমি কোনো প্লেয়ার কালেকশন করলাম না, তাহলে তো প্লেয়ারের চেইন লাইন ক্লিয়ার হলো না, কোনো বাংলাদেশের নিজস্ব কোনো প্লেয়ার তৈরি হলো না। আমরা এখানে টুর্নামেন্ট করব, ক্লাবগুলো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন করবে, ম্যাক্সিমাম বিদেশ থেকে নিয়ে আসে খেলবো। আমার মনে হয় এটা ফিজিবল না একটা দেশের জন্য। সো আমরা তৃণমূল থেকে আগে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নভেম্বর মাসের 24 অথবা 25 তারিখ তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চম বোলার হিসেবে টি-20 ইতিহাসে 500 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে এই অনন্য কীর্তি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার। একই সাথে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে 7000 রান ও 500 উইকেটের ডাবল পেলেন সাকিব। এই ফরম্যাটে 660 উইকেট নিয়ে সবার উপরে রশিদ খান, এরপর ডোয়েন ব্রাভো, সুনীল নারায়ণ আর ইমরান তাহির। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
দেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণের সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে দাবি মঈন খানের। বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে সম্ভাব্য প্রার্থীদের দিনভর দৌড়ঝাঁপ। জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, আদালতের রায়। টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে সরকার, অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের তথ্য গোপন করে চিকিৎসা দেওয়া হয়েছে। আদালতে চিকিৎসকের জবানবন্দি। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি। এবং শেষ হলো ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।